না না, শঙ্খ একদম ঠিক বলছে। শঙ্খ জীবনে মোহরের কোনো ইম্পর্টেন্স নেই, আর শঙ্খ মোহরকে অত ইম্পর্টেন্ট কিছু ভাবে না। অতএব তোমরা ভুল ভাবছো শঙ্খকে। কি শঙ্খ? বাবা না না, আমি বুঝেছি, অন্তত এইটুকু তো বুঝেছি যে মোহরের প্রতি তোমার এক্সট্রা কোনো আগ্রহ নেই, কৌতূহল নেই, কিচ্ছু নেই। মোহরের ব্যাপারে তুমি বদারই করো না। আর কেন করবে বলো? কেন করবে না? যে তোমাকে এরকম ভাবে ছেড়ে চলে গেছে একটা সাধারণ ইস্যুতে। না না, কখনো দিদির বাড়িতে থাকছি, কখনো এসিপির বাড়িতে থাকছি, অদ্ভুত কথা। তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আর আমার মনে হয় না তার সাথে সম্পর্ক রাখার কোনো দরকারও আছে। আর আমি তো অলরেডি ডিসিশন নিয়েছি ভাই। এরপর থেকে আমি মোহরের সাথে আর কোনো যোগাযোগ রাখবো না। আর তাছাড়া মোহর তোমার মায়ের ছাত্রী, যা বলবে তোমার মা বলবে, আমি কিছু জানি না। আমাকে নিয়ে কি বলছো তোমরা? কিছুই না, আমি তো এইটা বলছিলাম যে শঙ্খ তো অলরেডি বলে দিয়েছে যে শঙ্কর জীবনে মোহরের কোনো ইম্পর্টেন্স নেই, কোনো গুরুত্ব নেই। আমি শঙ্খকে সাপোর্ট করি, আর যখন কোনো গুরুত্ব নেই তখন কথায় মোহরের নাম তোলার কি দরকার আমাকে বোঝাবে, তাই না শঙ্খ? তুমি কফি খাবে তো? হ্যাঁ, আজকে খাবো। তারিখ আমরা সবাই যাচ্ছি। সবাই বলতে আমি, তোমার বাবা, তুমি, মানে আমরা। তাই বল। তুমি কি ভাবলে আমরা মোহরকে বলবো তুমি আমাদের সঙ্গে চলো? যার সাথে আমাদের কোনো সম্পর্কই নেই, সে গেল কি এলো কি কোথায় গেল, আমাদের সেই নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। না, আমি এমনি বলছি, আমাদের কিছু এসে যায়। শঙ্খ বলো, তুমি আসে যায় কি? আমরা নিজেরাই যথেষ্ট, আমরা যাবো। আর ওর দিদি তো আসতেও দিচ্ছে না। ও আলটিমেটলি ওর দিদির বাড়ি থেকে আসতে পারবে কিনা সেটাই বা আমরা জানবো করে, হয়তো পারবে না। না না, ও বলেছে হ্যাঁ, অবশ্য ও আসতে পারবে কিনা সেটাই। তবে যখন ফাইট করলো, শেষ পর্যন্ত যখন একটা সাকসেসফুল ঘটনা ঘটলো, সেখানেও প্রেজেন্ট থাকবে না, আসতে পারবে না, এটা তো বড় অদ্ভুত কথা। তাহলে এই ফাইটটা করার কোনো মানেই ছিল না। হ্যাঁ, সেটাই তো বলছিলাম। হ্যাঁ, মানে কে এলো কে না এলো তাতে কি বা এসে যায়, তাই না? আমি শুধু বলছিলাম যে ও যাতে আসে সেটা এনশিওর করে নিও তোমরা। না মানে বৌদিভাইয়ের জন্য। বৌদিভাই খুব খুশি হতো, ও যদি যেত তাহলে বৌদিভাই খুব খুশি হতো, সেই জন্যই বলছি আর কি। তোমরা ব্যাপারটা দেখে নিও। আমার কিছু এসে যায় না, এলে আসবে, না হলে না আসবে। হ্যাঁ ঠিকই তো, এসে যাওয়া উচিত নয়। সিরিয়াসলি আই মিন ইট, আমার কিছু এসে যায় না। হ্যাঁ ভাই, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, সত্যি তোর কোনো কিছু এসে যায় না। তবে বৌদিভাইয়ের কথাটা আমি মোহরকে একবার না হয় জানিয়ে রাখবো।
কি? কোথায় যাচ্ছিস? তুই তো জানিস দিদি, পরাগদার বাড়িতে আমার ইনভিটেশন আছে। আমি জানি, কিন্তু তোকে তো আমি যেতে বারণ করেছিলাম। দিদি আমি তো তোকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে আমি যাব। দেখ মোহর, তোর এখনো ডিভোর্স হয়নি, তুই এখানে আমার দায়িত্বে আছিস, আর আমার দায়িত্বে আমি তোকে যেতে দিতে পারবো না। আমাকে শঙ্কর বাড়ির লোকের সঙ্গে কথা বলতে হবে। দেখ দিদি, তোর যার সঙ্গে কথা বলার ইচ্ছে তুই কথা বলতে পারিস, তুই একজন স্বাধীন মানুষ, তোর কথা বলাটা আমি আটকাতে পারবো না, কিন্তু এই কথা বলাটা আমার যাওয়াটা আটকাতে পারবে না রে। আর আমার ধারণা শঙ্খও এই ব্যাপারে মাথা ঘামাতে আসবে না। তুই কি ভাবিস বলতো? তোর সব ধারণাই ঠিক। এই ধারণা করে করে এতদিন ঠকেছিস, আজও ঠকছিস, আর ভবিষ্যতেও ঠকবি। দিদি তোর সব ধারণা তো ঠিক ছিল, তাহলে তোকে জীবনে এত ঠকতে হয়েছে কেন? হ্যাঁ দিদি, তুই আজ নিঃস্ব, তুই সুন্দর, তোর হাতে কিচ্ছু নেই। তুই কি আমার সাথে প্রতিযোগিতায় নেমেছিস? না, নিঃস্ব হয়ে যাবে আর কিসের প্রতিযোগিতা। দিদি আমার তোকে এই কথাগুলো বলতে সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু না বলে কোনো উপায় নেই রে। সত্যি তুই আজ নিঃস্ব, তোর হাতে কিচ্ছু নেই, তোর হাত একদম ফাঁকা। এমন কথা বলছিস যেন তুই একেবারে পূর্ণ আছিস। না দিদি, সারা জীবনে কেউ পূর্ণ হয় না, সবাই জীবনে পূর্ণ হওয়ার চেষ্টা করে মাত্র। আমিও সেই চেষ্টাই করছি। তবে আমি মনে করি শঙ্খ ছাড়া আমার জীবন শূন্য নয়। আমার জীবনে অনেক মানুষের দাম আছে, আমার লেখাপড়ার দাম আছে, আমার কাছে আমার কাজের দাম আছে, আর এইসব নিয়ে আমি দিব্যি বেঁচে থাকতে পারবো। মোহর, তুই না একটা স্বার্থপর মেয়ে। দিদি নিজের জীবনটাকে যে যার মতো দেখে, তুই একরকম ভাবে দেখিস, আমি আরেক রকম ভাবে দেখি। আমি তোকে যেতে বারণ করেছিলাম মোহর, আমাকে দিদি বলে ডাকিস, অথচ আমার কথা শুনলি না। অদ্ভুত ব্যাপার জানিস তো, জীবনে কারোর শাসন মানতে পারিস না তুই, এমনকি তোর স্বামীর শাসনও মানতে পারিস না। আর সেই জন্যই তোকে এখানে নিজের ঘর ছেড়ে চলে আসতে হয়েছে। সত্যি তো এটা একদম ঠিক বললি দিদি, আমি সত্যি কারোর শাসন মানতে পারি না। দিদি তুই ভুলে যাস না, আমি একজন অ্যাডাল্ট, আমার বুদ্ধি হয়েছে, আমার বিবেচনা আছে। অন্য কারোর হাতে আমি আমার জীবনের সিদ্ধান্ত দিয়ে বেঁচে থাকতে পারবো না। শঙ্খ যদি কোনো র্যাশনালি কথা বলতো তাহলে সেটা না হয় মানা যেতে পারত, কিন্তু শঙ্খ কোনো র্যাশনাল কথা বলেনি, তাই আমি কারোর কথাই মানতে পারবো না। সব বুঝে গেছিস না? নিজে যা ভাবিস সেটাই মনে করিস ঠিক, আর বাকি সবাই ভুল। দিদি আমিও হয়তো ঠিক না, তা বলে আমি অন্য কারোর ভুল ধরতে পারবো না, আমি কিছু বলতে পারবো না। শঙ্খ প্রতিটা পদে ভুল করে, কিন্তু ও স্বীকার করে না। শঙ্খ খুব ভালো করেই জানে বৌদিকে সাহায্য করে আমি কোনো ভুল কাজ করিনি, বৌদি ভাইয়ের পাশে দাঁড়িয়ে আমি কোনো ভুল কাজ করিনি। আর বৌদি ভাইও পরাগদার সঙ্গে রিলেশন তৈরি করে কোনো ভুল কাজ করেনি। হ্যাঁ, শঙ্খ একটু জাজমেন্টাল হয়ে গিয়েছিল ঠিকই, শঙ্খ ভেবেছিল ও সবার জীবনের সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু না, শঙ্খ কারোর জীবনের সিদ্ধান্ত নিতে পারে না। ওর জীবনের সিদ্ধান্ত যেমন কেউ নিতে পারে না, ও যেমন কাউকে অ্যালাউ করে না, তেমন ও কার জীবনের সিদ্ধান্ত নিতে পারে না। দিদি আমার তো বেশি টাকা পয়সা নেই, স্কলারশিপের টাকা জমিয়ে আমাকে চলতে হয়, তাই বৌদি ভাইয়ের জন্য কি নেব
ভাবলাম যাওয়ার সময় একটু ফুল নিয়ে নেবো, আর দুটো বই নিয়েছি, দুজনের জন্যই নিয়েছি। এত দরদ কিসের তোর? তোর গয়নাগুলো তো দিয়ে দিতে পারতিস। শঙ্খ তো তোর সব গয়না পাঠিয়ে দিয়েছে শুনেছি। দিদি, শঙ্খ আমাকে গয়নাগুলো পাঠিয়েছে বলে আমাকে ওগুলো গ্রহণ করতে হবে তার তো কোনো মানে নেই। আমি যার সঙ্গে থাকি না তার দেওয়া জিনিস নেওয়ার আমার কোনো অধিকার নেই দিদি। আমি তো শুনছিলাম শঙ্খ উর্মির একটা স্মরণ সভা করবে, তো সেখানে কি তোর কোনো ভূমিকা নেই নাকি? তুই শুধুমাত্র বৌদি ভাইয়ের বিয়ের অনুষ্ঠানেই যাবি, মানে যেখানে আনন্দ শুধুমাত্র সেখানেই তুই যাবি। দিদি, আজকাল তুই আমার উপর খুব রেগে থাকিস। তুই তুই আমাকে মন থেকে আর পছন্দ করিস না, আমি এটা কিন্তু বুঝতে পারি। যে আমিকে তুই চিনতিস, এখন সেই আমিকেই তুই ভুল ব্যাখ্যা করিস। আমি যদি মানুষের সুদিনে তার কাছে না থাকতে পারি, তার বিপদে তার দুর্দিনে যে তার কাছে থাকি, তার পাশে দাঁড়াই, এটা তো তুই সব থেকে ভালো করে জানিস দিদি।